পুরুলিয়ার এক প্রত্যন্ত মফস্বল এলাকা। তীব্র কুয়াশায় ঢাকা রাত, হাড় কাঁপানো শীত। দিনার দায়ে জর্জরিত বিমানবাবু যখন পুরোপুরি দিশেহারা, ঠিক তখনই গ্রামের ওই মেঠো পথে এক অদ্ভুত সাধুর আগমন ঘটে। লোকটার জট পাকানো চুল, গায়ের চামড়া একেবারে কুচকানো, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? তার দুই হাতে দুটো জ্যান্ত কেউটে সাপ পেঁচিয়েছিল। লণ্ঠন হাতে সেই ঘন কুয়াশার মধ্যে সে চিৎকার করে একটা কথাই বলছিল, যা শুনলে আক্ষরিক অর্থেই শিরদাঁড়া দিয়ে ভয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। চারপাশের মানুষ যখন ভয়ে কাঁটা হয়ে দরজা জানালা বন্ধ করে দিচ্ছে, বিমানবাবু তখন আড়াল থেকে এই পুরো দৃশ্যটা দেখছিলেন। আর কে জানত, এই একটা বাক্যই তার জীবনে এক অন্ধকারতম অধ্যায়ের সূচনা করবে। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। এই সর্পতন্ত্র আসলে কি? এটি কিন্তু কোনো সাধারণ তন্ত্রমন্ত্র নয়। এটি হলো পাতালপুরীর সর্পদের জাগিয়ে তুলে অকল্পনীয় ধনসম্পদ অর্জনের এক প্রাচীন আর নিষিদ্ধ গুপ্তবিদ্যা। বিমানের মনে আসলে সবসময় এক তীব্র হীনমন্যতা কাজ করত, কারণ তার বড় ভাই কল্যাণবাবু ছিলেন বর্ধমানের এক মস্ত বড় ধনী ব্যবসায়ী। ভাইয়ের সেই করুণা মেশানো সান্ত্বনা বিমানেরা আর সহ্য হচ্ছিল না। ভাইয়ের সমকক্ষ হওয়ার এক অন্ধ তাড়নায় সারা রাত ছটফট করার পর পরদিন সকালে কাউকে কিচ্ছু না জানিয়ে বিমান সোজা চলে যান জঙ্গলের গভীরে, সেই সাধুর ডেরায়। নিষিদ্ধ এই বিদ্যার খোঁজে তিনি সবটা জানতে চান। সাধুও তাকে পরিষ্কার জানান, এই বিদ্যা সর্পদের মাধ্যমে এমন সম্পদ এনে দিতে পারে যা কল্পনারও অতীত, কিন্তু এর একটা চরম মূল্য আছে। চুক্তিটা ঠিক কতটা ভয়মুহ ছিল তা এর বিভৎস নিয়মগুলো শুনলেই বোঝা যায়। এটা কিন্তু কোনো সাধারণ ফুল বেলপাতার পুজো ছিল না, এটা ছিল আক্ষরিক অর্থে এক রক্তের চুক্তি। নিয়মটা ছিল এরকম: প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে অত্যন্ত নিখুঁতভাবে এই নিয়ম পালন করতে হবে। নিজের আঙুল কেটে এক ফোঁটা রক্ত দুধের বাটিতে মেশাতে হবে, আর তারপর সেই রক্ত মেশানো দুধ খাওয়াতে হবে সাধুর দেওয়া এক কালনাগিনীকে। এই ক্লিনিক্যাল পদ্ধতিগত নিয়মগুলো শুনলেই এক গভীর মানসিক অস্বস্তি তৈরি হয়। শুধু একবার ভেবে দেখুন, সম্পদের লোভে একজন মানুষ কতটা মরিয়া হয়ে উঠলে এমন এক বিভৎস শর্তে কোনো রকম দ্বিধা ছাড়াই রাজি হয়ে যেতে পারে। তো বিমানবাবু যখন এই ভয়ঙ্কর শর্তে রাজি হয়ে যান, সাধু তখন বিমানের রক্ত দিয়ে প্রথম দিনের পুজো সম্পন্ন করেন। কিন্তু ঠিক বিদায় নেওয়ার আগে সাধু খুব ঠান্ডা গলায় একটা চরম সতর্ক বার্তা দিয়ে যান, মনে রাখিস, সর্পরাজ কাউকে ক্ষমা করে না। অর্থাৎ একদিনও যদি এই নিয়মের অন্যথা হয়, তবে এই তন্ত্রের শক্তি বুমের্যাং হয়ে বিমানেরই চরম সর্বনাশ ডেকে আনবে। এই সাবধান বাণীটি কিন্তু নিছক কোনো কথা নয়, এটি ছিল ভবিষ্যতের এক ভয়াবহ ট্র্যাজেডির পরিষ্কার পূর্বাভাস। অতি প্রাকৃত কোনো শক্তির সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করলে তার পরিণতি যে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা তারই এক সুস্পষ্ট ইঙ্গিত। অন্ধকারের সাথে এই চুক্তির পরেই কিন্তু অলৌকিকভাবে বিমানের ভাগ্য বদলাতে শুরু করে, আর সেটা ঘটে অবিশ্বাস্য দ্রুত গতিতে। মাত্র এক সপ্তাহের মধ্যে তার সেই প্রায় বন্ধ হয়ে যাওয়া কাঠের মিল ফুলে ফেঁপে ওঠে। কয়েক মাস যেতে না যেতেই এমন এক বিশাল সরকারি কন্ট্রাক্ট তার হাতে চলে আসে, যা বহু বছর ধরে আটকে ছিল। আর দেখতে দেখতে মাত্র কয়েক বছরের ব্যবধানে এক সময়ের নিঃস্ব কপর্দক শূন্য বিমানবাবু শহরে এক বিশাল 3তলা প্রাসাদের মালিক হয়ে যান। এই অস্বাভাবিক রকেট গতির উত্থানই কিন্তু প্রমাণ করে যে এই সম্পদের পেছনে কোনো স্বাভাবিক মানুষের পরিশ্রম ছিল না, পুরোটাই ছিল সেই নিষিদ্ধ চুক্তির প্রভাব। কিন্তু সম্পদের নেশা কিভাবে মানুষকে সম্পূর্ণ অন্ধ করে দেয়, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই একটা মাত্র সংখ্যা, 1। প্রাচুর্যের চরম অহংকারে আর ব্যবসার প্রবল ব্যস্ততায় বিমানবাবু একসময় সেই কঠোর নিয়মটাকে খুব হালকাভাবে নিতে শুরু করেন। প্রতিদিন রক্ত দেওয়ার বদলে তিনি সেটা কমিয়ে সপ্তাহে মাত্র একদিন করে ফেলেন। এরপর এমন একটা সময় আসে যখন টাকার গরমে তিনি সেই সাধুর কথা, চুক্তির শর্ত সবকিছু একেবারে বেমালুম ভুলে যান। তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যে তার এই বিশাল সাম্রাজ্য দাঁড়িয়ে আছে কেবল এক অন্ধকার শক্তির বয়ায়। প্রকৃতি বা অতি প্রাকৃত শক্তি যখন তার প্রতিশোধ নেওয়া শুরু করে, তখন তা হয় মারাত্মক, নিখুঁত আর নির্মম। চুক্তি ভাঙার ঠিক পরপরই শুরু হয় এক অবিশ্বাস্য পতন। প্রতিদিন সকালে দেখা যেতে থাকে দামি গাড়ির নিচে বা গেটের ঠিক সামনে মরা কেউটে সাপ পড়ে আছে। বিমানবাবু বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরিণতি কিন্তু এড়াতে পারেননি। ব্যবসা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সবচেয়ে বিশ্বস্ত পার্টনার সব টাকা নিয়ে রাতারাতি পালিয়ে যায়,
আর সবশেষে এক রহস্যময় আগুনে তার সাধের কাঠের মিল একেবারে পুড়ে ছাই হয়ে যায়। এই প্রতিটি ঘটনা প্রমাণ করে যে শর্তভঙ্গের পর কিভাবে এক অস্বাভাবিক চেন রিয়াকশনের মাধ্যমে তার পুরো সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যায়। সর্বস্ব হারিয়ে একেবারে শূন্য হাতে বিমানবাবু বাধ্য হয়ে সপরিবারে আবার ফিরে আসেন পুরুলিয়ার সেই পুরনো ভাঙা বাড়িতে। কিন্তু সেখানে ফিরে তারা যা দেখলেন তা যে কোনো মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। বাড়ির চারপাশের গাছের ডালে, পাঁচিলে, কার্নিশে কেবল সাপ আর সাপ, শত শত সাপ নীরব অপেক্ষায় কিলবিল করছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তারা কোনো শব্দ করছে না, কাউকে আক্রমণও করছে না, কেবল স্থির হয়ে এক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে আছে, ঠিক যেন তারা তাদের পাওনা বুঝে নিতে শান্ত হয়ে অপেক্ষা করছে। ভয়ে কাটা হয়ে দরজা জানালা সব বন্ধ করে দেওয়ার পর শুরু হয় আরেক চরম আতঙ্ক। বিমানের 12 বছরের ছেলে রাহুলের মধ্যে এক অদ্ভুত ক্লিনিক্যাল পরিবর্তন দেখা দিতে শুরু করে। একটা একেবারে স্বাভাবিক বাচ্চা হঠাৎ করে অন্ধকারে একা বসে থাকছে, তার খাতার পাতা ভরে যাচ্ছে কেবল ভয়ঙ্কর সব সাপের ছবিতে। কেউ কাছে গেলেই সে অবিকল সাপের মতো হিসহিস শব্দে গর্জে উঠছে। অন্যদিকে বিমানবাবুর নিজের গলায় সাপের কামড়ের মতো গভীর কালো দাগ রহস্যময়ভাবে ফুটে উঠতে শুরু করে, যার কোনো চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যাই ছিল না। পুরো পরিবারটা যেন এক নিদারুণ মেডিকেল হররের ভেতরে আটকা পড়ে যায়। দেয়ালে যখন পিঠ একেবারে ঠিকে গেছে, বিমানবাবু তখন আবার পাগলের মতো দৌড়ে যান জঙ্গলে সেই সাধুর খোঁজে। কিন্তু সেখানে গিয়ে তার শেষ আশাটুকু চিরতরে মুছে যায়। তিনি দেখেন সাধু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করছেন, তার সারা শরীরে সাপের কামড় আর বিষের নীল দাগ। নিজের ক্ষমতা হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগে সাধু শেষবারের মতো চিৎকার করে সেই অমোঘ সত্যটি জানিয়ে দেন। সর্পতন্ত্রের রক্ষীরা যে কেবল বিমানের ওপর নয়, বরং যে সাধু এই পথের সন্ধান দিয়েছিল তার ওপরও চরম প্রতিশোধ নিয়েছে। আর এটাই হলো সেই মুহূর্ত যখন টেনশন তার একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছায়। চরম ভয়ার্ত বিমানবাবু বাড়িতে ফিরে এসে স্ত্রী মালিনীর কাছে নিজের সমস্ত অপরাধ, সেই রক্তের চুক্তি সব স্বীকার করেন। আর ঠিক সেই সময় প্রকৃতি যেন তার রুদ্রমূর্তি ধারণ করে। আকাশ খুটখুটে কালো করে শুরু হয় এক ভয়ানক ঝড় বৃষ্টি। মাঝরাত চারদিক যখন ঝড়ের তাণ্ডবে কাঁপছে, ঠিক তখনই রাহুলের ঘর থেকে ভেসে আসে এক রক্ত জল করা ভয়ঙ্কর চিৎকার। বিমান আর মালিনী পাগলের মতো ছুটে গিয়ে ঘরে ঢুকে যে দৃশ্য দেখেন তা বোধহয় কোনো জঘন্য দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। রাহুলের শরীরটা অমানসিকভাবে সাপের মতো দুমড়ে মুচড়ে যাচ্ছে, চোখের মণি দুটো সম্পূর্ণ টকটকে লাল, মুখের চোয়ালটা এক হিংস্র সাপের মতো বিশালভাবে হাঁ হয়ে গেছে। সে আর মানুষ নেই। মুহূর্তের মধ্যে সে একেবারে উন্মাদের মতো নিজের বাবার উপর ঝাঁপিয়ে পড়ে আর এক তীব্র বিষাক্ত কামড়ে বিমানবাবুকে ক্ষতবিক্ষত করে দেয়। নিজের ছেলের রূপ ধরে সর্পরাজ যেন স্বয়ং তার পাওনা আদায় করে নিচ্ছে। মালিনী কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় শেষ বিভৎস ঘটনাটি। জানলা ভেঙে হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ে শত শত বিষধর সাপ। তারা আর স্থির নেই, তারা সোজা গিয়ে বিমানের সেই রক্তাক্ত নিথর শরীরটাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তারা তাদের সেই বহু প্রতীক্ষিত ঋণ শোধ করে নিচ্ছে। চোখের সামনে এই চরম বিভৎস দৃশ্য দেখে চূড়ান্ত ভয়ে আর শোকে মালিনী সেখানেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। ক্ষণস্থায়ী অহংকার আর চিরস্থায়ী ধ্বংসের এই হলো এক জ্বলন্ত নিদর্শন। এই ছবিটা একটু দেখুন। একদিকে বিমানের সেই অহংকারের প্রতীক, বিশাল প্রাসাদ যা আজ হয়তো অন্যের দখলে, আর অন্যদিকে সেই অভিশপ্ত পরিত্যক্ত ভাঙা বাড়ি যেখানে তার এই মর্মান্তিক পতন হয়েছিল। পরদিন সকালে জ্ঞান ফিরে মালিনী দেখেন ঘরের সাপ বা বিমানের মৃতদেহ কিছুই আর অবশিষ্ট নেই। তিনি ছেলেকে নিয়ে চিরকালের জন্য সেই গ্রাম ছেড়ে পালিয়ে যান। আজ সেই বাড়িটির নিছকই এক ধ্বংসস্তূপ, যেখানে গ্রামবাসীরা অমাবস্যার রাতে আজও নাকি শত শত সাপের হিস হিস শব্দ শুনতে পায়। অবৈধ সম্পদের অহংকার যে কতটা ক্ষণস্থায়ী এবং তার পরিণতি যে কতটা চিরস্থায়ী ধ্বংস ডেকে আনতে পারে, এটা তারই এক জীবন্ত প্রমাণ। কিন্তু একটা গভীর প্রশ্ন আজও অন্ধকারে প্রতিধ্বনিত হয়। বিমানবাবু ভেবেছিলেন তিনি অন্ধকারের শক্তিকে ব্যবহার করে নিজের পোড়া ভাগ্য বদলাবেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে তার নিজের জীবন দিয়ে সবথেকে প্রিয়জনদের হারিয়ে সেই সর্পঋণ শোধ করতে হলো।
যখন কোনো মানুষ প্রকৃতির নিয়ম ভেঙে অতি প্রাকৃত শর্টকাটের মাধ্যমে লোভের চূড়ায় পৌঁছাতে চায়, তখন সেই ঋণের বোঝা তাকে ধ্বংসের একেবারে খাদের কিনারায় নিয়ে যায়। অন্ধকারের সাথে চুক্তি হলে শেষ পর্যন্ত ঋণটা আসলে কে শোধ করে? এই হাড়হিম করা উত্তরহীন প্রশ্নটি নিয়েই আজ আমাদের এই ভয়ঙ্কর উপাখ্যানের বিশ্লেষণের সমাপ্তি টানছি।